আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। যারা এসএসসি 27 ব্যাচ, আশা করছি তোমরা টেস্ট এবং নিজেদের প্রি টেস্ট পরীক্ষার জন্য যথেষ্ট কম্প্যাক্ট এবং গোছানো প্রিপারেশন নেওয়া অলরেডি শুরু করে দিয়েছো। এবং যারা এসএসসি 28 ব্যাচ, আশা করছি তোমরা নিজেদের পড়াশোনাগুলো আরেকটু গুছিয়ে নিচ্ছ এবং বোঝার চেষ্টা করতেছো। সো যারা এসএসসি 27 ব্যাচ, আশা করছি তোমরা তোমাদের কম্প্যাক্ট রিভিশন নিয়ে এখনই স্টার্ট করে দিয়েছো এবং নোট বানানো স্টার্ট করছো। সো তোমাদের এই প্রিভিশন প্রসেসটাকে আরেকটু কম্প্যাক্ট, আরেকটু এফিশিয়েন্ট এবং গুছিয়ে দেওয়ার জন্য আরপিসির পক্ষ থেকে আমরা নিয়ে আসছি চ্যাপ্টার ওয়াইজ রিভিশন প্রোগ্রাম, যেখানে তোমরা আসলে আমাদের এই প্রসেস থেকে রিভিশনগুলোকে আরেকটু কম্প্যাক্ট করতে পারবে, যাতে করে হচ্ছে যে কোনো একটা চ্যাপ্টারে কোনো ইম্পর্টেন্ট টপিক তোমাদের যাতে বাদ না পড়ে যায়। সো সেই ধারাবাহিকতায় আমরা আজকে যে চ্যাপ্টারটা স্টার্ট করছি সেটা হচ্ছে ফিজিক্সের চ্যাপ্টার 2, মোশন বা গতি। এই চ্যাপ্টারটা থেকে মোটামুটি প্রত্যেকটা এক্সামে তোমরা দেখবে কোয়েশ্চেন এসে থাকে, এমসিকিউ থেকে শুরু করে সৃজনশীল প্রশ্ন এবং কি সংক্ষিপ্ত প্রশ্ন এসে থাকে। এবং মোটামুটি বলা যায় এই চ্যাপ্টারটা থেকে কোয়েশ্চেন অ্যান্সার করাটা তোমাদের জন্য বেশ সহজ। তাই এরকম একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে আমরা প্রথম শুরু করছি আমাদের এই কম্প্যাক্ট রিভিশন প্রোগ্রাম। সো চলো আর দেরি না করে শুরু করা যাক। সো চ্যাপ্টার 2 বা মোশন বা গতি নিয়ে কথা বলার আগে আসলে আমাদেরকে যে জিনিসটা নিয়ে আইডিয়া পেতে হবে সেটা হচ্ছে রাশি বা কোয়ান্টিটি। সবার আগে জানতে হবে কোয়ান্টিটি কী জিনিস বা রাশি কি বলতে আমরা আসলে কী বুঝি। আমরা যা কিছু পরিমাপ করতে পারি তাই হচ্ছে আসলে রাশি। সো আমরা আসলে বিভিন্ন কিছু পরিমাপ করি আমাদের চারপাশে, হতে পারে সেটা আমাদের ওজন, সেটা হতে পারে হচ্ছে ভর, সেটা হতে পারে দূরত্ব, বা সেটা হতে পারে সময়। যে কোনো কিছু আমরা পরিমাপ করতে পারি, যা কিছু পরিমাপ করতে পারি সবই হচ্ছে আমাদের রাশি। দৈনন্দিন লাইফে যখন আমরা আসলে কথা বলি তখন আসলে রাশির যে প্রকারভেদ, কী কী টাইপের রাশি আছে এবং রাশি কীভাবে কাজ করে, এটা নিয়ে আসলে আমাদের অতটা কেন জানি ভাবতে হয় না, কারণ আমাদের ইনটুইশনস বা আমাদের কমন সেন্স আসলে এই জিনিসটাকে ওইভাবে ম্যাচ করে ফেলে। বাট যখন আসলে আমরা ফিজিক্স পড়ি বা যখন আমরা আসলে ম্যাথমেটিক্যালি জিনিসগুলোকে ব্যাখ্যা করার চেষ্টা করি, তখন আসলে আমাদের জন্য এটা খুব ম্যান্ডেটরি হয়ে দাঁড়ায় যে আমরা রাশির প্রকারভেদ সম্পর্কে খুব ভালো আইডিয়া রাখছি কিনা, এবং আমাদের ম্যাথে আমরা রাশি সম্পর্কে খুব ভালো মতো ডেসক্রাইব করতে পারতেছি কিনা। সো সেই সুবাদে এই রাশি প্রকারভেদ নিয়ে আলোচনা। সো রাশি মূলত হচ্ছে দুই প্রকার, স্কেলার এবং ভেক্টর রাশি। প্রথম যে রাশিটা নিয়ে তোমাদের সাথে কথা বলতে চাই সেটা হলো স্কেলার রাশি। তো চলো ওকে, স্কেলার রাশি ভাইয়া কী জিনিস? স্কেলার রাশি হলো, মনে করে নাও, কল্পনা করো যে তোমার কাছে কখনো কখনো এরকম কিছু কোয়েশ্চেন মানুষ জিজ্ঞেস করে, যেই কোয়েশ্চেনের অ্যান্সার তুমি শুধুমাত্র একটা সংখ্যা বা একটা অঙ্ক দিয়ে মানুষকে বুঝিয়ে দিতে পারো। ফর এক্সাম্পল, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে ভাইয়া তোমার পকেটে কয় টাকা আছে, তোমার ওজন কত, বা ঘড়িতে কয়টা বাজে, তুমি যদি সিম্পলি একটা সংখ্যা বলো আমাকে, আমি আমার কোয়েশ্চেনের অ্যান্সার পারফেক্টলি পেয়ে যাব। ফর এক্সাম্পল, তো আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে ভাইয়া তোমার পকেটে কয় টাকা আছে, তুমি যদি জাস্ট আমাকে একটা সংখ্যা বলো, ফর এক্সাম্পল 100, আমি কি বুঝে নিব তোমার পকেটে 100 টাকা আছে। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি ভাইয়া তোমার ওজন কত, তুমি যদি বলো যে ভাইয়া 60 কেজি, বা অ্যাপ্রোপ্রিয়েট কোয়েশ্চেনটা হবে যে ভাইয়া তোমার ভর কত, তুমি যদি আমাকে বলো যে 60 কেজি। তা বা আমি যদি তোমাকে জিজ্ঞেস করি ভাইয়া ঘড়িতে কয়টা বাজে, তুমি যদি বলো 4 বা 4টা। সিম্পলি এই কোয়েশ্চেনগুলোর একটা সংখ্যা দিয়ে আমি পুরো কোয়েশ্চেনের অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। এইখানে তোমাকে কোনো সিঙ্গেল আদার কোনো ওয়ার্ড ইউজ না করেও তুমি আমার কোয়েশ্চেনে পারফেক্ট একটা অ্যান্সার দিয়ে দিতে পারতেছো। যে সকল রাশিকে এ ধরনের শুধুমাত্র সাংখ্যিক মান দিয়ে আমার কোশ্চেনের অ্যান্সার অ্যাপ্রোপ্রিয়েটলি দিয়ে দেওয়া যায়, সেই সকল রাশিকে আমরা বলে থাকি স্কেলার রাশি। বোঝা গেছে? অর্থাৎ যে সকল রাশিকে প্রকাশ করার জন্য মান ব্যতীত বা সাংখ্যিক মান ব্যতীত আর কোনো কিছুর প্রয়োজন নাই, সেই সকল রাশিকে আমরা বলে থাকি আমাদের স্কেলার রাশি। তো বুঝতে পারতেছি স্কেলার রাশিতে কি থাকবে ভাইয়া? শুধুমাত্র মান, রাইট? মান ব্যতীত এখানে কিচ্ছু থাকবে না। বোঝা গেছে? ওকে, পরবর্তী যে রাশিটা নিয়ে কথা বলতে চাই সেটা হলো ভেক্টর রাশি বা ভেক্টর কোয়ান্টিটি। ভেক্টর কোয়ান্টিটি কী জিনিস? আচ্ছা, একটু আগে যেটা বললাম যে শুধুমাত্র সাংখ্যিক একটা মান দিয়ে বা যে কোনো একটা সংখ্যা দিয়ে একটা কোয়েশ্চেনের প্রপার অ্যান্সার দিয়ে দেওয়া পসিবল, বাট সবসময় কি এটা সম্ভব? কখনো যদি আমি তোমার কাছ থেকে কোনো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়ার লোকেশন জানতে চাই, ফর এক্সাম্পল
আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে ভাইয়া তোমার বাসা থেকে তোমার স্কুলে কিভাবে যাব আমি, অথবা কোনো পথচারী যদি তোমাকে হঠাৎ করে জিজ্ঞেস করে যে অমুক জায়গাতে আমরা কিভাবে যাব, তুমি যদি শুধুমাত্র ওই জায়গাগুলো ডিস্টেন্স বলে দাও বা শুধুমাত্র যে কতটুকু যেতে হবে সে অতটুকু ভ্যালু বলে দাও, তাহলে কি কখনো ওই জায়গায় যাওয়া পসিবল? কখনোই পসিবল না। তুমি যদি আমাকে জানাতে চাও যে তোমার বাসা থেকে তোমার স্কুলে কিভাবে যেতে হয়, অবভিয়াসলি তোমাকে ডাইরেকশন বা দিকের সাহায্য নিতে হবে। তোমাকে বলতে হবে যে ভাইয়া এখান থেকে বের হয়ে উত্তর দিকে 5 কিলোমিটার যেতে হবে, অথবা দক্ষিণ দিকে এরপরে একটু মোড় ঘুরে 1 কিলোমিটার হাঁটতে হবে। এভাবে করে যদি তুমি আমাকে বলো, ইন দ্যাট কেস আমরা এক পজিশন থেকে আরেক পজিশনে যেতে পারবো। একটু খেয়াল করে দেখো, এই ধরনের রাশিগুলো ব্যাখ্যা করতে গেলে আমাকে কি হিসাব করতে হয়? মাস্ট বি একটা সংখ্যার পাশাপাশি আমাকে একটা দিক বা একটা ডাইরেকশন মেনশন করতে হবে। অর্থাৎ কোয়েশ্চেনটার অ্যান্সার পারফেক্টলি দেওয়ার জন্য আমাকে মানের পাশাপাশি দিকের সাহায্য নিতে হবে। যে সকল রাশি পূর্ণাঙ্গ রূপে প্রকাশ করার জন্য এইভাবে মান এবং দিক একই সাথে ব্যবহার করতে হয়, সে সকল রাশিকে আমরা কি নামে চিনি? ভেক্টর রাশি। বোঝা গেছে? ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে ভেক্টর রাশির ক্ষেত্রে কি হবে, এর দুইটা বৈশিষ্ট্য থাকবে। প্রথম কথা, স্কেলারের মতো তার মান থাকবে, একই সাথে তার দিক থাকবে। খেয়াল করে দেখো, এই দিক জিনিসটা স্কেলারে কখনোই ছিল না। দ্যাট মিনস কোনো একটা স্কেলার রাশি প্রকাশ করার ক্ষেত্রে আমার দিকের কোনো প্রয়োজন ছিল না, বাট ভেক্টর যখনই আমাকে প্রকাশ করতে হবে বা ভেক্টর রাশিগুলো যখন প্রকাশ করতে হবে, আমাকে মাস্ট ডাইরেকশন বা দিকের কথা মেনশন করে দিতে হবে। ফিজিক্সের এভাবে কিছু রাশি আছে যে রাশিগুলোকে অ্যাকচুয়ালি আমরা স্কেলার রাশি হিসেবে চিনি, এবং কিছু রাশি আছে যাদেরকে আমরা ভেক্টর রাশি হিসেবে চিনি। একটু জানতে চাই যে অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারে আমরা কাকে কাকে দেখব যে অ্যাকচুয়ালি ভেক্টর রাশি এবং কাকে কাকে আমরা স্কেলার রাশি হিসেবে খুঁজে পাবো। প্রথম কথা, স্কেলার কাকে পাবো আমরা ভাইয়া? দ্রুতি, দূরত্ব, সময়। এদেরকে ভাই আমরা কি বলতে পারবো? এরা হচ্ছে এই চ্যাপ্টারে, চ্যাপ্টার 2-এ আমার স্কেলার রাশি। ভেক্টর রাশি কারা হবে? এরা হচ্ছে আমার স্কেলার। ভেক্টর কারা হবে? ভেক্টর হবে হচ্ছে বেগ, সরণ, ত্বরণ। এরা কারা? ভেক্টর রাশি। বোঝা গেছে? সো এই হচ্ছে আমার এই চ্যাপ্টারের ভেক্টর এবং স্কেলারদের পরিচয়। চলো পরবর্তীতে যাওয়া যাক। ওকে, এইবার এই চ্যাপ্টারের একদম ইনিশিয়ালি যখন আমরা শুরু করতেছি, যে জিনিসটা নিয়ে আমাদের জানতে হবে, যেহেতু চ্যাপ্টারের নামই হচ্ছে গতি, তাহলে এখানে খুব ইজিলি বুঝতে পারতেছি এখানে আমাদের সম্পূর্ণ মুভমেন্ট রিলেটেড আলোচনা, বা আমরা কখন কিভাবে মুভ করতেছি, কোথা থেকে কোথায় যাচ্ছি, এই মুভমেন্ট রিলেটেড কথাবার্তা, রাইট? সো সেই সুবাদে আমাদের আসলে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে গতি এবং স্থিতি, রাইট? আচ্ছা, তো গতি এবং স্থিতি নিয়ে যদি আলোচনা করতে চাই, তোমরা হচ্ছে বোর্ডে ডিরেক্টলি সংজ্ঞা দেখতে পারতেছো। প্রথমে আমাকে স্থিতির সংজ্ঞা বলা হচ্ছে, সময় পরিবর্তনের সাথে পারিপার্শ্বিকের সাথে কোনো বস্তুর অবস্থানে পরিবর্তন ঘটে না, তখন ওই বস্তুকে স্থিতিশীল বা স্থির বলে, আর এই অবস্থান অপরিবর্তিত থাকাকে বলা হয় স্থিতি। আচ্ছা, একটা কথা এখানে জাস্ট একটু মনে রাখতে হবে, বা একটা জিনিস একটু পারফেক্টলি নোট করতে হবে। দেখো, পুরো সংজ্ঞাটার মধ্যে একটা ওয়ার্ড খুবই ইম্পর্টেন্ট, পারিপার্শ্বিকের সাথে। অর্থাৎ আশেপাশের যে আমার জিনিসপত্র আছে, অর্থাৎ চতুর্দিকে আমার পরিবেশে যেই সব এলিমেন্ট বা উপাদানগুলো আছে, উপাদানের সাথে সাথে যদি আমার মুভমেন্ট না ঘটে, তাহলে আমি বলবো সে আমি স্থিতি অবস্থায় আছি, স্থির আছি, এবং আমার স্থির থাকার অবস্থানকে আমি বলতেছি স্থিতি। বোঝা গেছে? যদি গতির কথা বলি, গতিতে বলতেছে সময় পরিবর্তনের সাথে পারিপার্শ্বিকের সাথে, দেখো সেম ওয়ার্ডটা আবার চলে আসছে, পারিপার্শ্বিকের সাথে কোনো বস্তুর অবস্থান পরিবর্তন ঘটে,
তখন তাকে গতিশীল বা গতি বলে, আর অবস্থান পরিবর্তনের ঘটনাকে বলা হয় গতি, রাইট? আচ্ছা, ঘটনাটাকে আমরা একটু আসলে ভিজুয়ালাইজ করতে চাই, কারণ ফিজিক্সের মেইন ঘটনাই হচ্ছে ভিজুয়ালাইজ করতে পারা বা ভিজুয়ালাইজ করতে পারার সক্ষমতা অর্জন করা। চিন্তা করে দেখো, একজন লোক সে গতিশীল, আমি কিভাবে বুঝবো এই লোকটা গতিশীল বা সে হচ্ছে কোন একটা জায়গায় যাচ্ছে? ধরে নাও আমার জাস্ট সংজ্ঞা বলতেছে যে পারিপার্শ্বিকের সাপেক্ষে সে যদি গতিশীল হয় বা পারিপার্শ্বিকের সাপেক্ষে তার অবস্থানে যদি পরিবর্তন হয়। ধরে নিলাম এখানে একটা গাছ আছে, রাইট? আমরা জানি গাছ সবসময় কি স্থির অবস্থায় থাকে। এই গাছের সাপেক্ষে এই লোকটাকে যদি দেখি সে কন্টিনিউয়াসলি তার সময়ের সাথে সাথে অবস্থানের পরিবর্তন করতেছে, তখন আমি কি বলবো? এই লোকটা গতিশীল। কিন্তু এই গাছের সাপেক্ষে যদি এই লোকটার অবস্থান পরিবর্তন না হয়, তখন আমরা তাকে কি বলবো? এই লোকটা স্থির বা স্থিতিশীল অবস্থায় আছে। বোঝা গেছে? ওকে, তো চলো, এই যে গাছ বা পরিপার্শ্ব বা পারিপার্শ্বিকের সাপেক্ষে বারবার এই জিনিসটা, এই ওয়ার্ডটা চলে আসতেছে, দ্যাট মিনস আশেপাশের উপাদানের সাপেক্ষে আমি নড়তেছে কিনা, সেই ঘটনাটা যেহেতু বারবার আসতেছে, এই জিনিসটা নিয়ে একটু আলোচনা করা যায়। এই যে গাছ, যার সাপেক্ষে আসলে আমরা এত কথা বলতেছি যে গাছের সাপেক্ষে যদি লোকটা মুভ করে তাহলে লোকটাকে গতিশীল বলবো, গাছের সাপেক্ষে যদি লোকটা মুভ না করে তাহলে তাকে স্থির বলবো। গতির ক্ষেত্রে বা যে কোনো একটা গতিশীল অবস্থানের ক্ষেত্রে এটা সর্বদা সত্য যে আমরা কোনো একটা বস্তুকে গতিশীল বলবো না স্থিতিশীল বলবো, তাকে বলার জন্য মাস্ট বি আমার একটা পয়েন্টকে রেফারেন্স ধরে নিতে হবে বা কারো না কারো সাপেক্ষে আমাকে ঘটনাটা ব্যাখ্যা করতে হবে। বোঝা গেছে? অর্থাৎ আমাকে এখানে কোনো না কোনো একটা উপাদান বা চতুর্পাশের আমার উপাদানের রেসপেক্টে বলতে হবে যে সে বা যেই বস্তুটাকে আমি গতিশীল বা স্থিতিশীল নির্ণয় করতে চাই সে মুভ করতেছে নাকি এক জায়গায় বসে আছে। ফর এক্সাম্পল, এই এক্সাম্পলটার ক্ষেত্রে লোকটা চলতেছে না দাঁড়ায় আছে এটা আমরা বুঝতে পারতেছি এই গাছের সাথে তার গতির পার্থক্য দেখে বা তুলনা করে। বোঝা গেছে? যেই পয়েন্টের সাথে বা যেই বস্তুর সাথে আমরা হচ্ছে তুলনাটা সবসময় করি বা যার সাথে তুলনা করে আসলে আমরা বুঝতে পারি যে ব্যক্তি অথবা বস্তু সে গতিশীল হলো না স্থিতিশীল থাকলো, সেই পয়েন্টটাকে অ্যাকচুয়ালি আমরা বলি কি আমাদের রেফারেন্স পয়েন্ট বা পরিপাশের সাপেক্ষে। বোঝা গেছে? এই গাছটা এইখানে আসলে যেটা কাজ করতেছে সেটা হচ্ছে রেফারেন্স পয়েন্ট। যদি বাংলায় বলি প্রসঙ্গ কাঠামো। অর্থাৎ যে কোনো একটা বস্তু, সে ব্যক্তি হতে পারে বস্তু হতে পারে, সে গতিশীল না স্থিতিশীল তাকে ব্যাখ্যা করার জন্য আসলে আমাকে সবসময় কি প্রয়োজন? একটা রেফারেন্স পয়েন্ট অথবা প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে ব্যক্তি অথবা বস্তু যদি মুভ করে তাহলে সে গতিশীল, প্রসঙ্গ কাঠামোর রেসপেক্টে সে যদি মুভ না করে তাহলে সে কি? স্থির। ক্লিয়ার? পরবর্তী প্রশ্নে আমরা যেতে পারি। ওকে, বেশ ইম্পর্টেন্ট একটা জিনিস, তোমাদের বইও আশা করি এই জিনিসটা আছে অ্যান্ড তোমরা ফ্রিকুয়েন্টলি এই কোশ্চেনটা আসলে পেয়ে যাবা। কি বলতেছে? এই মহাবিশ্বে প্রকৃতপক্ষে কোনো বস্তু স্থির নয়, সব কিছু আপেক্ষিকভাবে স্থির বা গতিশীল, রাইট? আচ্ছা, এই কোয়েশ্চেনটা আসলে তোমাদের বি নাম্বার বা খ নাম্বারের প্রশ্ন অথবা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে এই ঘটনাটা ব্যাখ্যা করো। সরি, কিভাবে ব্যাখ্যা করতে হবে? চিন্তা করে দেখো এই ঘটনাটা অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে বা লাইনটা দিয়ে কি বোঝাচ্ছে আগে আমাদের সেই জিনিসটা জানতে হবে। কি বলতেছে? মহাবিশ্বে আসলে কোনো গতি বা কোনো স্থিতি আসলে কোনো স্থিতি সম্পূর্ণভাবে প্রকৃত স্থিতি বা প্রকৃত গতি নয়, সব কিছু কি আপেক্ষিকভাবে স্থির বা গতিশীল। এই ঘটনাটাকে যদি আমি একটু এক্সপ্লেন করি, জাস্ট একটা জিনিস তাকায় দেখো, আমাদের কাছে একটু আগে যে এক্সাম্পলটা ছিল কেমন ছিল ভাইয়া? যে একটা গাছ আছে, এই গাছের রেসপেক্টে একটা মানুষ যাচ্ছে, রাইট? আমরা যদি দেখতাম এই গাছের রেসপেক্টে এই লোকটা সামনের দিকে মুভ করতেছে, তখন আমরা কি বলতাম ভাইয়া? যে এই লোকটা গতিশীল।
কিন্তু এই গাছের রেসপেক্টে যদি হচ্ছে এই লোকটা মুভ না করতো তখন আমরা তাকে বলতাম কি সে স্থিতিশীল। দ্যাট মিনস গতি বা স্থিতি ব্যাখ্যা করার জন্য আমাকে কি প্রয়োজন ছিল, প্রসঙ্গ কাঠামো অথবা রেফারেন্স পয়েন্ট দরকার ছিল। এবার চিন্তা করে দেখো, রেফারেন্স পয়েন্টকে আমরা এখানে জিরো ভেলোসিটি বা শূন্য বেগ ধরে নিছি, বা রেফারেন্স পয়েন্ট বা প্রসঙ্গ কাঠামোকে একদম স্থির ধরে নিছি। সেই কারণেই কিন্তু আমি বুঝতে পারতেছি যে লোকটা কি সামনের দিকে মুভ করতেছে নাকি তার নিজের জায়গায় দাঁড়ায় আছে। সো লোকটাকে মুভ করতেছে কি না বা লোকটা গতিশীল হলো কি হলো না, সেই জিনিসটা পুরোটা নির্ভর করবে কার উপরে, আমার প্রসঙ্গ কাঠামোর উপরে। আমি যদি পারফেক্টলি কখনো ডিফাইন করতে পারি যে আমার প্রসঙ্গ কাঠামোটা সম্পূর্ণ স্থির, তাহলে আমি বলতে পারবো যে আমি যার গতি অথবা স্থিতি নির্ণয় করতে চাচ্ছি সে গতিশীল অথবা স্থিতিশীল। এবার চিন্তা করে দেখো, মহাবিশ্বে কোনো কিছুই কি আসলে স্থির? কোনো কিছুই স্থির না। প্রসঙ্গ কাঠামো যদি আমি পৃথিবীর মধ্যে কোনো প্রসঙ্গ কাঠামোর কথা চিন্তা করি, ফর এক্সাম্পল গাছ হতে পারে, কোনো পোল, বা হতে পারে সম্পূর্ণ একটা ল্যাম্প পোস্ট, এনিথিং, সব যে কোনো একটা প্রসঙ্গ কাঠামোর কথা যদি আমরা চিন্তা করি, পৃথিবী কি করতেছে, কন্টিনিউয়াসলি সূর্যকে প্রদক্ষিণ করতেছে। অর্থাৎ পৃথিবী যদি গতিশীল হয়, পৃথিবীর মধ্যকার প্রত্যেকটা বস্তু গতিশীল। সো পৃথিবীর মধ্যে আমরা যেই প্রসঙ্গ কাঠামোই নির্ণয় করি না কেন, বা যাকেই আমরা প্রসঙ্গ কাঠামো ধরে নেই না কেন, সে আসলে প্রকৃতপক্ষে কখনোই স্থির না। সো প্রসঙ্গ কাঠামো যদি কখনো প্রকৃতপক্ষে স্থির না হয় বা অ্যাবসলিউটলি সে যদি রেস্টে না থাকে, তাহলে আসলে আমি কখনই বুঝতে পারবো না যে যেই বস্তুটাকে তার সাপেক্ষে মুভ করতেছে, রেফারেন্স পয়েন্টের সাপেক্ষে মুভ করতেছে, সে অ্যাবসলিউট ভেলোসিটিতে বা সম্পূর্ণ প্রকৃত বেগ পাচ্ছে কিনা, বা প্রকৃত গতিশীল হচ্ছে কিনা, অথবা প্রকৃত স্থিতিতে থাকতেছে কিনা। দ্যাট মিনস আমি যদি কখনো বলতে পারতাম এই গাছটা মহাশূন্যে আছে, মহাশূন্যে সে কমপ্লিটলি স্থির অবস্থায় আছে, এর বেগ হচ্ছে বা প্রসঙ্গ কাঠামোর বেগ হচ্ছে প্রকৃত স্থির অবস্থায় আছে, তখন এই গাছের রেসপেক্টে লোকটা যদি মুভ করতো তখন আমরা তাকে বলতে পারতাম প্রকৃত গতি। লোকটা যদি মুভ না করতো তাহলে আমরা বলতাম প্রকৃত স্থিতি। কিন্তু মহাবিশ্বে আসলে কখনোই এই ধরনের কোনো পয়েন্ট, কোনো অবজেক্ট, কোনো কিছুই পাওয়া সম্ভব না যে সে কমপ্লিটলি স্থির অবস্থায় আছে। কমপ্লিটলি স্থির অবস্থায় যদি না থাকে, অর্থাৎ কোনো একটা প্রসঙ্গ কাঠামো যদি কমপ্লিটলি স্থির না থাকে, আমরা এই ঘটনাটা কখনোই বলতে পারবো না যে প্রকৃত গতি অথবা প্রকৃত স্থিতি। তাহলে কি হবে, সেটা সম্পূর্ণ আপেক্ষিক বা তুলনা হবে। অ্যাজ এটা পৃথিবীর সাথে ঘুরতেছে, তো এই লোকটাও আসলে পৃথিবীর সাথে ঘুরতেছে, কিন্তু লোকটার গতি আমার গাছের থেকে বেশি। সো গাছের সাপেক্ষে বা গাছের সাথে তুলনায় এই লোকটা স্থিতিশীল অথবা গতিশীল হবে। এজন্য আমরা বলতেছি অ্যাজ মহাশূন্যে কখনোই আমাদের প্রকৃত স্থিতিশীল বা প্রকৃত গতিশীল কোনো প্রসঙ্গ কাঠামো পাওয়া পসিবল না। দ্যাটস ওয়াই যে কোনো একটা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে আমরা যে বেগ বা গতিশীলতা অথবা হচ্ছে স্থিতিশীলতা আমরা হিসাব করি, সবই হচ্ছে আপেক্ষিক। আশা করি এই কোশ্চেনটা বোঝা গেছে। আর এই কোশ্চেনটা তোমরা খুব গুছিয়ে পরবর্তীতে যে কোনো একটা পরীক্ষাতে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য লিখতে পারবা। তো চলো পরবর্তী স্লাইডে চলে যাই। সবথেকে গুরুত্বপূর্ণ একটা টপিক বা তোমাদের এই চ্যাপ্টারের একদম স্টার্টিং টপিক, সেটা হচ্ছে কি দূরত্ব এবং সরণ। আচ্ছা, দূরত্ব কি জিনিস ভাই? ধরে নিলাম আমার কাছে দুইটা পয়েন্ট আছে, একটা এ পয়েন্ট, একটা বি পয়েন্ট। ওকে, আচ্ছা, এ পয়েন্ট এবং বি পয়েন্ট যদি থাকে আমার কাছে, এ থেকে বি পয়েন্টে সময়ের সাথে সাথে আমার যদি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাই, সেটাকে আমরা কি করতেছি ভাইয়া? একটা দূরত্ব অতিক্রম করতেছি, রাইট? আচ্ছা, সময়ের সাথে সাথে অবস্থানের পরিবর্তনকে আমরা কি বলতেছি? দূরত্ব। আচ্ছা, দূরত্ব এবং সরণের মধ্যে পার্থক্য কি হবে? নর্মালি একটা জিনিস চিন্তা করে দেখো, ধরে নাও এ পয়েন্টটা হচ্ছে তোমার বাসা, বি পয়েন্টটা হচ্ছে তোমার স্কুল, রাইট? তুমি যখন তোমার স্কুল থেকে তোমার বাসা থেকে যখন তুমি তোমার স্কুলে যাও, তুমি চেষ্টা করো সবসময় সব থেকে কম ডিস্টেন্সে সব থেকে দ্রুত সময় গিয়ে পৌঁছাতে, রাইট? তুমি কি চেষ্টা করো? সব থেকে শর্টকাট ওয়েটা নিতে। ধরে নাও এরকম একটা অবস্থান আছে বা এরকম একটা রাস্তা আছে, যেই রাস্তাটা সোজা তোমার বাসা থেকে তোমার স্কুল পর্যন্ত যায়, যেটা হচ্ছে একটা সরলরৈখিক দূরত্ব, রাইট? তুমি এই পয়েন্টে এ থেকে বি পয়েন্টে একটা সরলরৈখিক দূরত্বে যাচ্ছ, সব থেকে কম সময় বা সব থেকে কম দূরত্ব অতিক্রম করে এ থেকে বি পয়েন্টে যাচ্ছ। কিন্তু যখন তুমি স্কুল থেকে বাসায় আসতেছো, তখন তুমি আসলে বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে যে কোনো একটা রাস্তা দিয়ে আসতে পারো। সেটা কি হতে পারে ভাইয়া? এরকম কোনো একটা রাস্তা হতে পারে,
এরকম একটা রাস্তা হতে পারে, এরকম কোনো একটা রাস্তা হইতে পারে, যে কোনো একটা রাস্তা হইতে পারে, যে কোনো একটা রাস্তা দিয়ে তুমি ব্যাক করতে পারো, রাইট? তো এই যে কোনো একটা রাস্তা দিয়ে ব্যাক করা, যে কোনো দুইটা বিন্দুর মধ্যে যে কোনো একটা রাস্তা যদি আমরা সিলেক্ট করি, সে যে কোনো একটা রাস্তাকে আমরা কি বলতে পারবো? দূরত্ব। ক্লিয়ার? কিন্তু দুইটা বিন্দুর মধ্যে সর্বনিম্ন দূরত্ব যা বোঝাবে, বা দুইটা বিন্দুর মধ্যে সর্বনিম্ন যে গ্যাপ, এই গ্যাপটাকে আমরা বলবো সরণ, যেটা তুমি বাসা থেকে স্কুলে যাওয়ার সময় অতিক্রম করছো। সবসময় মনে রাখবা, দুইটা বিন্দুর মধ্যে সর্বনিম্ন দূরত্ব অতিক্রম তখনই করা পসিবল যদি আমি একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে ডিরেক্ট একটা স্ট্রেট লাইন ড্র করি। ফর এক্সাম্পল এটা, স্ট্রেট লাইন কানেক্টেড দুইটা পয়েন্ট, এরা হচ্ছে সর্বনিম্ন দূরত্ব। স্ট্রেট লাইন বাদে বা সরলরেখা বাদে যে কোনো দূরত্বই হিসাব করি না কেন, সেটা কখনো সর্বনিম্ন দূরত্ব হবে না। সো স্ট্রেট লাইন ডিস্টেন্স বা সরলরৈখিক যে দূরত্ব, সেই দূরত্বটাকে আমরা চিনি সরণ নামে। ক্লিয়ার? এবং সরণ বাদে যে কোনো দূরত্ব বা যে কোনো পথ হচ্ছে আমার কি নর্মাল দূরত্ব। এবার একটু চিন্তা করে দেখো কোনটা ভেক্টর রাশি এবং কোনটা স্কেলার রাশি। একটা জিনিস চিন্তা করে দেখো, ভেক্টর রাশিতে কি ছিল, যেখানে আমার মান এবং দিক উভয় হিসাব করতে হবে। চিন্তা করে দেখো, যখন আমি স্বর্ণের কথা আলোচনা করতেছি বা স্বর্ণের কথা বলতেছি, তখন আমি অ্যাকচুয়ালি একটা পারফেক্ট ডাইরেকশন বলে দিতেছি, সর্বনিম্ন দূরত্ব স্ট্রেট লাইনে যেতে হবে, রাইট? কিন্তু যখন আমি দূরত্বের আলোচনা করতেছি, কোন পথে আসবো, কোন দিক দিয়ে আসবো, সেটা আসলে কখনো ওয়েল ডিফাইন না, আসলে আমাদের কখনো বলার বা জানার দরকার নেই। কারেক্ট? সো সরণ যখন আমাকে ডেসক্রাইব করতে হবে, তখন এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টের সর্বনিম্ন দূরত্ব বা স্ট্রেট লাইন ডিস্টেন্স হিসাব করতে হবে, রাইট? সো দ্যাটস ওয়াই সরণকে আমরা জানি ভেক্টর রাশি হিসাবে। আর দূরত্ব হচ্ছে কি ভাইয়া? দূরত্ব হচ্ছে আমার স্কেলার রাশি। এদের একক কি হবে? এসআই একক হবে মিটার। এদের মাত্রা কি হবে? এল। আশা করি বোঝা গেছে এতটুকু পার্ট। চলো পরবর্তী অংশে চলে যাওয়া যাক। এই প্রশ্নে এই প্রবলেমটা সলভ করলে আশা করি তোমাদের সরণ এবং দূরত্ব রিলেটেড কনসেপ্টটা একটু হলেও ক্লিয়ার হবে। আচ্ছা, ওকে, এখানে হচ্ছে দুইটা বিন্দু দেওয়া বাকি আছে। ওকে, চলো এবার কোশ্চেনটা পড়ি। কোশ্চেনটা কি বলতেছে? কোশ্চেনটা বলতেছে, একজন লোক এ থেকে বি বিন্দুতে পৌঁছালে তার দূরত্ব এবং সরণের অনুপাত কত হবে? বৃত্তাকার পথের ব্যাসার্ধ 5 মিটার। ওকে, সো ইংলিশ কোশ্চেনটা আশা করি যারা হচ্ছে তোমরা ইংলিশ ভার্সনে আছো, চাইলে নিচের ইংলিশ কোশ্চেনটা পড়ে নিতে পারো। চলো ম্যাথটা সলভে ফোকাস করা যাক। কি বলতেছে ভাই? প্রথম যে স্টেটমেন্টটা, এই স্টেটমেন্টটুকু আসলে আমরা আগে নোটিফাই করতে পারি। সেটা হচ্ছে কি 5 মিটার ব্যাসার্ধ, 5 মিটার ব্যাসার্ধের একটা বৃত্তাকার পথ। সবসময় খেয়াল রাখতে হবে, আমরা ফিজিক্সের সবথেকে ছোট প্রবলেমেও আগে প্রবলেম ভিজুয়ালাইজ করার চেষ্টা করব, সবথেকে কঠিন এবং সবথেকে টাফেস্ট ম্যাথেও আমরা আগে প্রবলেম ভিজুয়ালাইজ করার চেষ্টা করব, যাতে করে হচ্ছে আমাদের কোয়েশ্চেন সলভিংটা একটু হলেও ইজি হয়ে আসে। বোঝা গেছে? তো চলো শুরু করা যাক। কি বলতেছে ভাইয়া? এ থেকে বি পয়েন্টে পৌঁছালো, দূরত্ব এবং সরণের অনুপাত কত? প্রথমে আগে দূরত্ব এবং সরণ জিনিসটা বুঝতে হবে। দূরত্ব ভাইয়া কী ছিল? যে এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে যে কোনো পথে দূরত্ব, রাইট? তাহলে এ পয়েন্ট থেকে যদি বি পয়েন্টে পৌঁছায়, আমি বুঝতেছি
এখানে কি হচ্ছে ভাই, বৃত্তাকার পথে গেছে অবভিয়াসলি, রাইট? এই বৃত্তাকার পথে গেছে, রাইট? বৃত্তাকার পথে যদি যায় তাহলে সেটা আমার কী হবে ভাই, দূরত্ব। এবার চিন্তা করে দেখো সে কতটুকু অংশ গেছে অ্যাকচুয়ালি, সে হচ্ছে একটা বৃত্তের 1/4 অংশ সে কভার করছে। 1/4 অংশ যদি সে কভার করে থাকে, আমরা জানি দূরত্বের ফর্মুলা কি হবে তাহলে, পুরো বৃত্তটাকে সে যদি কভার করতো তাহলে তার অতিক্রান্ত দূরত্ব ভাইয়া কত হইতো, 2πr। কিন্তু সে কভার করছে ভাইয়া কতটুকু, 1/4। তাহলে 1/4 হলে কি করব, 1/4 দিয়ে গুণ করে দিব। 1/4 দিয়ে যদি গুণ করে দিই তাহলে কত থাকে ভাইয়া, πr/2, বা আর এর ভ্যালু যদি বসায় দিই 5π/2 মিটার। এবার কি হিসাব করতে হবে, সরণ। মনে রাখো সরণ কি জিনিস ভাই, দুইটা পয়েন্টের মধ্যে সরলরৈখিক দূরত্ব, রাইট? সরলরেখা যদি আমি আঁকি, এই হচ্ছে আমার সরলরেখা, সরলরৈখিক দূরত্ব। সরলরৈখিক দূরত্ব একটু তাকায় দেখো ভাইয়া, এটাকে একটু স্ট্রেট লাইন করতে হবে। একটু যদি খেয়াল করি বোঝা যায় যে এটা একটা সমকোণী ত্রিভুজ বা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। চিন্তা করে দেখো এটা যদি একটা সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়, এ থেকে বি পয়েন্টের এই দূরত্বটা, এটাকে কি আমি কখনো আমার অতিভুজ হিসেবে চিহ্নিত করতে পারি? পারি। তাহলে এটা যদি আমার অতিভুজ হয় বা এবি যদি আমার অতিভুজ হয়, তাহলে সরণ কি হবে ভাইয়া, খুব সিম্পলি আমি আমার সব থেকে প্রিয় উপপাদ্য পিথাগোরাসের কাছে চলে যাব। পিথাগোরাস থেকে আমরা জানি AB ইজ ইকুয়াল টু √ওভার ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, রাইট? তাহলে ভূমির ভ্যালু কত ভাইয়া, 5² প্লাস লম্ব কতটুক, 5²। √50, বা আমরা এটাকে বলতে পারি 5√2 মিটার। ক্লিয়ার এতটুকু পার? আশা করি বুঝতে পারছো। বাট এখন আমাকে কোয়েশ্চেনে কি বলতেছে ভাইয়া, দূরত্ব এবং সরণের অনুপাত বের করো। আমাকে বের করতে হবে কি ভাইয়া, অনুপাত। তো দূরত্ব ইজ ইকুয়াল টু হচ্ছে 5π/2 ডিভাইডেড বাই 5√2। সো π/2√2 এই হচ্ছে আমার অনুপাতের ভ্যালু। সো আশা করি বুঝতে পারছো যে ম্যাথটা কিভাবে হচ্ছে। প্রথমে আমরা দূরত্ব বের করছি, দূরত্ব কি হবে ভাইয়া, নর্মাল বৃত্তাকার পথে সে যতটুকু দূরত্ব অতিক্রম করতেছে, বৃত্তাকার পথে এ থেকে বিতে যেতে তার যতটুকু দূরত্ব অতিক্রম করতে হবে। তো সরণ কি হবে ভাইয়া, ঠিক এ থেকে বি পয়েন্টে যে সরলরৈখিক দূরত্ব, সে সরলরৈখিক দূরত্বের মানই হচ্ছে কি আমার সরণ। তাহলে এই দুইটার ভ্যালু বের করে যদি আমি অনুপাত বের করে দিই তাহলে আমার কি আসবে, আমার কোয়েশ্চেনের অ্যান্সার চলে আসবে। আশা করি বোঝাতে পারছি। পরবর্তী একটা প্রশ্নে যেতে চাই। এই প্রশ্নটা আমাকে কি বলতেছে, একটি চাকা অর্ধেক ঘুরলে সর্বনিম্ন বিন্দু সরণের মান কত হবে, চাকার ব্যাসার্ধ 1 মিটার। ওকে, এই কোয়েশ্চেনটা বেশ ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি দেখো এখানে কিন্তু কোনো প্রকারের ছবি বা এই জাতীয় কিছু দেওয়া নেই। সো পুরো জিনিসটা সবার আগে আমাদেরকে কি করতে হবে, এটাকে ভিজুয়ালাইজ করতে হবে, পরবর্তীতে যে আমরা কোয়েশ্চেনটা সলভ করতে পারবো। ওকে, তো চলো শুরু করা যাক। একটা জিনিস চিন্তা করো,
ধরলাম এই হচ্ছে আমার চাকা, ঠিক আছে, তার ব্যাসার্ধ হচ্ছে 1 মিটার, ঠিক আছে। কি বলতেছে, চাকাটা অর্ধেক ঘুরছে, দ্যাট মিনস সে কমপ্লিট রোটেট করেনি, অর্ধেকটা ঘুরছে। কমপ্লিট রোটেশন হইলে ভাইয়া কি হইতো, ধরে নিতাম একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে সে কমপ্লিট ঘুরতেছে, রাইট, সে কমপ্লিট ঘুরে নেই, অর্ধেকটা ঘুরছে। অর্ধেকটা ঘোরার কারণে কি হয়েছে, সর্বনিম্ন বিন্দু স্মরণের মান বের করতে বলছে। হ্যাঁ, সর্বনিম্ন পয়েন্ট কোনটা, যেটা আমার গ্রাউন্ড টাচ করে রাখতেছে সেটাই কি আমার সর্বনিম্ন বিন্দু, রাইট। এই হচ্ছে আমার সর্বনিম্ন বিন্দু। এই হচ্ছে আমার সর্বনিম্ন বিন্দু। চিন্তা করে দেখো, এই সার্কেলটা বা চাকাটা যে কমপ্লিট রোটেশন দিত, এটা পুরাটা ঘুরে এসে এই চাকাটা সর্বনিম্ন বিন্দু কোথায় আসতে হবে ভাইয়া, এইখানে, রাইট। কিন্তু সে ঘুরছে কতটুকু ভাইয়া, অর্ধেকটা ঘুরছে। অর্ধেকটা ঘুরলে এই পয়েন্টটা কোথায় আসবে, এইখানে। বোঝা গেছে? এতটুকু জিনিস আমরা রিয়ালাইজ করতে পারতেছি যে হাফ যদি ঘুরে তাহলে পয়েন্টটা এইখান থেকে এইখানে এসে পৌঁছাবে। ক্লিয়ার? আচ্ছা, তাই যদি হয়, কোয়েশ্চেন করতেছে যে এই বিন্দুটার সরণ কত হবে। আবারও সরণের সংজ্ঞা মনে করায় দিতে চাই। সরণের সংজ্ঞা ভেবে কি ছিল, এক বিন্দু থেকে আরেক বিন্দুর সরল রৈখিক দূরত্ব। তো সরণ যদি আমাকে বের করতে বলে, তো চিন্তা করো তো, এই পয়েন্ট, ফার্স্টে পয়েন্ট এখানে ছিল, এরপরে পয়েন্টটা এখানে আসছে, দুইটা বিন্দুর মধ্যে সরল রৈখিক যে দূরত্ব, সেটা আমার কি হবে, সরণ। কারেক্ট? আচ্ছা, তাহলে কি আমরা বলতে পারি এই হচ্ছে আমার সরণ, এই হচ্ছে আমার সরণ। এক বিন্দু থেকে আরেক বিন্দু স্ট্রেট লাইন ডিস্টেন্স বা সরলরৈখিক দূরত্ব, সেটা আমার কি হচ্ছে, সরণ। তাহলে এতটুকু দূরত্ব যদি আমি বের করতে পারি বা লাইনটার দৈর্ঘ্য যদি আমি নির্ণয় করতে পারি, সেটা আমার কি হবে, সরলরৈখিক দূরত্ব বা সরণ হয়ে যাবে। বুঝা গেছে? তো চলো, এখানে আসলে আমাদের যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে কিছু পরিমাণে জিওমেট্রির সাহায্য নিতে হবে। চিন্তা করে দেখো, এখন এই পয়েন্টটা থেকে আমি যদি একটা স্ট্রেট লাইন ভূমির উপরে টানি, অ্যাকচুয়ালি একটা যদি লম্ব টানি, এই হচ্ছে আমার চাকার যে কেন্দ্র, এটা হচ্ছে আমার সেই লম্ব, কাঙ্ক্ষিত লম্ব, রাইট। যদি এইটা হচ্ছে আমার লম্ব হয়ে থাকে, তাহলে এই পুরো ত্রিভুজ, একটা ত্রিভুজের নামকরণ করে ফেলি। ধরে নিলাম হচ্ছে এইটা ত্রিভুজ এ বি সি। আমার দৈর্ঘ্যটা কার লাগবে ভাইয়া, এ বি এর দৈর্ঘ্য লাগবে সরণ নির্ণয় করার জন্য, রাইট। আচ্ছা, তাই যদি হয় তাহলে চিন্তা করো, পুরো ত্রিভুজটা কি একটা সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যদি হয় এবং তার যদি অতিভুজ নির্ণয় করতে হয়, আমার এই লম্বের দৈর্ঘ্য লাগবে, ভূমির দৈর্ঘ্য লাগবে, রাইট। আচ্ছা, লম্বের দৈর্ঘ্য আমি বুঝতে পারতেছি, কারণ চাকাটার ব্যাসই কি আমার লম্ব। তাহলে চাকার ব্যাসার্ধ যদি 1 মিটার হয়, তাহলে লম্বের দৈর্ঘ্য কত হবে, 2 মিটার, রাইট। এখন দরকার কি, ভূমির দৈর্ঘ্য। কারেক্ট? তো ভূমির দৈর্ঘ্য যদি দরকার হয়, একটু চিন্তা করে দেখো, একটা চাকা সম্পূর্ণ যদি ঘুরে তাহলে সে কতটুকু দূরত্ব অতিক্রম করবে, তার সার্কামফারেন্স অথবা তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে, রাইট। সো আমরা একদম ছোটবেলায় ম্যাথটা করে আসছি যে একটা চাকা বা একটা গোলাকার বস্তু সে যদি সম্পূর্ণ ঘুরে, তাহলে একটা সরল রেখা বরাবর সে তার পরিধির সমান বা সার্কামফারেন্সের সমান দূরত্ব অতিক্রম করে। কিন্তু এখানে সে কতটুকু ঘুরতেছে ভাইয়া, অর্ধেক ঘুরছে। অর্ধেক যদি ঘুরে তাহলে সে কতটুকু দূরত্ব অতিক্রম করবে, অর্থাৎ এসি এর ভ্যালুটা কত হবে, সে যদি সম্পূর্ণ ঘুরতো তাহলে তার অতিক্রান্ত দূরত্ব হইতো 2πr, রাইট। তো ঘুরছে কতটুকু, অর্ধেকটা। তাহলে এসি এর দৈর্ঘ্য ভাইয়া কত হবে, πr। বোঝা গেছে? ওকে, আর এর ভ্যালু কত, 1 মিটার। তাহলে আমি বলতে পারি আমার এসি এর দৈর্ঘ্য কত, পাই। এইবার আমি যদি এবি এর মান বের করতে চাই,
ডিরেক্টলি লিখতে পারি এবি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, রাইট। ভ্যালুগুলো বসাই দিই। এসি এর ভ্যালু কত ছিল পাই, বিসি এর ভ্যালু কত ছিল 2 মিটার। পাই স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, ওকে। সো পাই স্কোয়ার প্লাস 4, এই হচ্ছে আমাদের অ্যান্সার, ওকে। এত মিটার। এটাকে যদি আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেট করি, যা ভ্যালু আসবে সেটাই হচ্ছে আমার এ থেকে বি পয়েন্টে যাওয়ার টোটাল সরণ। ক্লিয়ার? কিন্তু যদি দূরত্ব বলতো তাহলে কি করতাম? এই পার্টটা অ্যাকচুয়ালি তোমরা আমাদেরকে কমেন্টে জানাতে পারো যে এখানে যদি আমরা জিজ্ঞেস করতাম যে ভাইয়া দূরত্বের ভ্যালু কত, তাহলে আমরা কিভাবে দূরত্ব বের করতাম সেটা তোমরা ফিগার আউট করতে পারো চাইলে। আচ্ছা, পরবর্তী স্লাইডে চলে যেতে চাই। যে জিনিসটা নিয়ে এখন আলাপ করব সেটা হচ্ছে স্পিড অ্যান্ড ভেলোসিটি বা বেগ অথবা দ্রুতি। ওকে, বেগ অথবা দ্রুতি নিয়ে যদি কথা বলতে চাই, বেশ ইজি একটা জিনিস, এবং বেগ জিনিসটা আসলে আমাদের বুঝতে বেশ সহজই মনে হয়। বেগ কি জিনিস? বেগ হচ্ছে আমরা একক সময় যতটুকু দূরত্ব অতিক্রম করতেছি সেটাই আমাদের কি দ্রুতি, রাইট। কিন্তু এই দ্রুতিটা যদি একটা নির্দিষ্ট দিকে আমরা অতিক্রম করি সেটা কি আমাদের বেগ। বোঝা গেছে? আচ্ছা, চলো আরেকবার একটু রিক্যাপ করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দ্রুতি কি? একক সময় অতিক্রান্ত দূরত্ব। বোঝা গেছে? একক সময় অতিক্রান্ত দূরত্বই হচ্ছে কি আমার দ্রুতি। জিনিসটাকে যদি ফর্মুলায় দেখাতে চাই, ওকে। আচ্ছা, এই যে দ্রুতিটা কি বলতেছে ভাইয়া? একক সময় সে কতটুকু দূরত্ব অতিক্রম করতেছে সেটাকে আমরা কি নামে চিনতেছি? দ্রুতি। এইবার এই দ্রুতির সাথে আমরা যদি সাথে একটা ছোট্ট একটা লেজ লাগাই দিই, যেটা হচ্ছে নির্দিষ্ট দিকে, তাহলে আমরা এই দ্রুতি থেকে কি পেয়ে যাব? বেগ। তাহলে আমরা বেগ হিসেবে কি বলতে পারি? বেগ কি বলি? বেগ হচ্ছে দিক প্লাস দ্রুতি। বোঝা গেছে? অর্থাৎ আমার দ্রুতির মধ্যে আমি যদি আসলে দিক মেনশন করে ফেলি বা দিকের একটা ব্যাপার নিয়ে আসি, তখন সেটা আমার কি হয়ে যাবে? সিম্পলি বেগ হয়ে যাবে। কারণ যখন আমরা ভেক্টর এবং স্কেলার রাশি পড়তেছিলাম তখন তোমাদেরকে বলছিলাম বেগ কি রাশি? একটা ভেক্টর রাশি। সো এখানে দিক কি খুবই ভাইটাল একটা রোল প্লে করবে। বোঝা গেছে? চলো, এটার ফর্মুলা কি হবে? সেম ফর্মুলা, এস বাই টি। এস এখানে কি? সরণ, টি হচ্ছে সময়। ক্লিয়ার? ওকে, চলো পরবর্তীতে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, ত্বরণ। ত্বরণ ভে কি? একদম ইনিশিয়ালি আমরা পড়ে আসছি, ত্বরণ হচ্ছে একটা ভেক্টর রাশি, রাইট। ত্বরণ বলতে আমরা কি বুঝি? ত্বরণ হচ্ছে বেগ পরিবর্তনের হারকে আমরা বলতেছি ত্বরণ। রিমেম্বার, অ্যাজ এটা একটা ভেক্টর রাশি, তাহলে ওকে আমার কোথা থেকে আনতে হবে বা কার সাহায্যে ওকে ব্যাখ্যা করতে হবে? একটা ভেক্টর রাশির সাহায্যে ব্যাখ্যা করতে হবে। তো সো আমার সব থেকে কাছের ভেক্টর রাশি কে আসলে? বেগ। সো বেগ দিয়ে যদি আমরা ব্যাখ্যা করি, বেগ পরিবর্তনের হারকে আমরা আসলে বলতেছি আমাদের ত্বরণ। আচ্ছা, সো বেগ পরিবর্তনের হার a is equal to v by t। একক কি হবে ভাইয়া?
মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর মাত্রার কথা যদি চিন্তা করি, LT ইনভার্স 2। বোঝা গেছে? ওকে, অ্যান্ড এই রাশিটা কী হবে ভাই? একটা ভেক্টর রাশি। আচ্ছা, এই সূত্রটা তখন খাটবে যখন আসলে আমার যে বস্তু অথবা গাড়ি বা যাই সচল হওয়ার চেষ্টা করতেছে তার যদি কোনো আদিবেগ না থাকে বা ইনিশিয়ালি স্টার্টিংয়ে যদি কোনো বেগ না থাকে, তাহলে v/t। ধরে নিলাম আদিবেগ হচ্ছে আদিবেগ অথবা ইনিশিয়াল ভেলোসিটি ইউ যদি আদিবেগ বা ইনিশিয়াল ভেলোসিটি হয়, তাহলে আমার এই ফর্মুলাটা হয়ে যাবে a ইজ ইকুয়াল টু v মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এই ফর্মুলাটা আশা করি তোমরা বইয়ে অনেকবার দেখে আসছো, রাইট? a ইজ ইকুয়াল টু v মাইনাস ইউ বাই টি পড়েও আসছো অনেকবার। ক্লিয়ার? ওকে, সো এই ছিল হচ্ছে তোমাদের শত প্রকারের সংজ্ঞা বা বইয়ে যে সকল সংজ্ঞা তোমাদের অ্যাকচুয়ালি ইনিশিয়ালি জানতেই হবে প্রবলেমগুলো সলভ করার জন্য বা প্রবলেমগুলো ধরতে পারার জন্য। এই হচ্ছে সে সংজ্ঞার পার্ট। এবার চলে যাওয়া যাক এই চ্যাপ্টারের ম্যাথ প্রবলেম সলভ করার জন্য আসলে আমাদের কোন কোন সূত্রের সাহায্য নিতে হবে বা সূত্র কোন কোনটা ব্যবহার করতে হবে। ওকে, ইকুয়েশন অফ মোশন বা গতি সমীকরণ, অর্থাৎ এই চ্যাপ্টারে যে গতি সংক্রান্ত প্রবলেমগুলো সলভ করার জন্য যে ইকুয়েশনগুলো বা যে সমীকরণগুলো আমাদের ব্যবহার করতে হবে, সেই সমীকরণগুলো একটু জেনে আসা যায়। প্রথম সমীকরণ v is equal to u plus at। এই ফর্মুলাটা তোমরা দেখে আসছো। এই ফর্মুলাটা খুব সিম্পলি একটা জায়গায় প্রুফ করে দেখানো যায়। আমরা দেখে আসছি ত্বরণের একদম মানে সংজ্ঞা থেকে প্রুফ করে দেওয়া যায়। a is equal to v minus u by t। সো এখান থেকে আসলে যদি আমরা একটু ক্রস গুণ করি তাহলে লিখতে পারি at is equal to v minus u and v is equal to লিখতে পারি u plus at। সিম্পলি প্রুফড। আচ্ছা, দ্বিতীয় সূত্র আমরা কি জানি ভাইয়া? আমাদের যারা হচ্ছে অলরেডি চ্যাপ্টারটা পড়ে ফেলছি, এসএসসি 27 ব্যাচ, যাদের অলরেডি চ্যাপ্টার প্রিপারেশন নিয়ে শেষ, তাদের জন্য এই সূত্রটা বেশ ফেমাস একটা সূত্র, খুবই ইউজফুল একটা সূত্র। সেটা কি? এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। থার্ড সূত্রটা কি? থার্ড সূত্র হচ্ছে এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। চতুর্থ সূত্র কি? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s। ক্লিয়ার? এই হচ্ছে মোটামুটি আমাদের চারটা সূত্র। এই হোল চ্যাপ্টারে সবগুলো প্রবলেম সলভ হবে মোটামুটি এই চারটা সূত্রের আন্ডারে। আশা করি বোঝাতে পারছি যে এই সূত্রগুলো কিভাবে ইউজ হবে, পরবর্তীতে প্রবলেম সলভ করার সময় আমরা বুঝতে পারবো। বাট এই সূত্রগুলো আসলে মানে এই সূত্র দিয়ে যে প্রবলেম সলভ হবে, আশা করি এতটুকু তোমাদের ক্লিয়ার। চলো একটা প্রবলেম সলভ করি। প্রবলেম সলভ করলে আশা করি তোমরা বুঝে যাবা যে কিভাবে জিনিসটা কাজ করবে। ওকে, সো ফার্স্ট যে প্রবলেমটা বলতেছে, দুইটা গাড়ি 4 মিটার পার সেকেন্ড এবং 7 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে একটা প্রতিযোগিতা শুরু করে। এদের ত্বরণ যথাক্রমে 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। একটি গাড়ি যদি গাড়ি দুটি একই সময় শেষ প্রান্তে পৌঁছায়, তবে এরা কত সময় ধরে প্রতিযোগিতার মধ্যে নিয়োজিত? আচ্ছা, প্রবলেম সলভ করার আগে ভাইয়া সবসময় তোমাদেরকে আমি একটা কথা বলি, সেটা কি? প্রবলেম ভিজুয়ালাইজ করা বেশি ইম্পর্টেন্ট। তুমি প্রবলেম সলভ করবা, ঠিক আছে, কোয়েশ্চেন পড়বা, প্রবলেম সলভ করবা, ভেরি গুড, বাট প্রবলেম যদি ভিজুয়ালাইজ করতে না পারো, টাফ প্রবলেম তুমি অ্যাপ্রোচ করতে পারবা না। ফার্স্ট আমাদের কাজ কি হবে? আমাদের ফার্স্ট কাজ হবে প্রবলেম ভিজুয়ালাইজ করতে পারা। চিন্তা করে দেখো, যদি দুইটা গাড়ি জাস্ট তাদের একটা রেস স্টার্ট করে, ধরে নাও এরকম হচ্ছে দুইটা গাড়ি,
ঠিক আছে, এইটা হচ্ছে রেস ট্র্যাকের স্টার্ট, এই হচ্ছে রেস ট্র্যাকের ফিনিশিং লাইন। ঠিক আছে, রেস ট্র্যাকে কি হবে, রেস ট্র্যাকের দূরত্ব তো অলওয়েজ সেম হবে, রাইট? যে কয়টা গাড়ি থাকবে প্রত্যেকটা গাড়ির জন্য দূরত্ব কি হইতে হবে, সমান হইতে হবে, নাহলে রেস আমার কি হয়ে যাবে, একটা আনফেয়ার রেস হয়ে যাবে, রাইট? আচ্ছা, তাহলে প্রথম গাড়ির ক্ষেত্রে আমাকে বলতেছে গাড়ির আদিবেগ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড, দ্বিতীয় গাড়ির আদিবেগ কত, 7 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আবার এদের ত্বরণের কথাও বলছে, ত্বরণের ভ্যালু কত হচ্ছে ভাই, প্রথম গাড়িটার 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, দ্বিতীয় গাড়িটার কত ভাই ত্বরণ, 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, রাইট? আচ্ছা, বলছে যে তারা একই সময় ধরে প্রতিযোগিতার মধ্যে নিয়োজিত ছিল, বা দুইটা একই সময়ে রেসটা কমপ্লিট করতে পারে। চিন্তা করে দেখো, যদি তাই হয় তাহলে দুইটা গাড়ির জন্য টাইম সেম, দুইটা গাড়ির অতিক্রান্ত দূরত্ব সেম। এবার হচ্ছে আমরা ফর্মুলার মধ্যে আমাদের যে গিভেন ডাটাগুলো আছে এগুলো আমরা দিব। প্রবলেম আমাদের ভিজুয়ালাইজ করা শেষ, তাদের দূরত্ব যে সেম হবে এতটুকু জিনিস বুঝতে পারছি, কারণ কি এটা একটা রেস ট্র্যাক। ক্লিয়ার? সো ধরে নিলাম এই রেস ট্র্যাকের লেন্থ হচ্ছে এস। ঠিক আছে, অ্যান্ড তাদের দুইটা গাড়িরই এই রেস শেষ করতে সময়ের প্রয়োজন হয়েছিল টি সেকেন্ডস। ঠিক আছে, তাহলে প্রথম গাড়ির জন্য ফর্মুলা কি জানি ভাইয়া, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, রাইট? ফর্মুলা যদি ভ্যালু বসাই, ফর্মুলার মধ্যে ইউ এর ভ্যালু কত ভাইয়া, প্রথম গাড়ির জন্য 4, তাহলে 4t প্লাস হাফ ইন্টু 0.5 ইন্টু টি স্কোয়ার দিলাম ফার্স্ট ইকুয়েশন। দ্বিতীয় গাড়ি, দ্বিতীয় গাড়িতে কি করতে হবে, দ্বিতীয় গাড়িতে আদিবেগ কত আমার 70 প্লাস ত্বরণ কত ছিল 0.4, তাহলে হাফ ইন্টু 0.4 ইন্টু টি স্কোয়ার, সেকেন্ড ইকুয়েশন। এবার তাকায় দেখো, প্রবলেম যখন আমরা ভিজুয়ালাইজ করতেছিলাম তখন আসলে আমাদের মাথায় ক্লিক করছে রেস ট্র্যাকের দৈর্ঘ্য অলওয়েজ সেম হবে, তাহলে বলতে পারি এই এস আর এই এস দুইটা এস সমান বলতে পারি। তাহলে দুইটা এস যদি সমান হয় তাহলে তাদের আন্ডারের যে ইকুয়েশনগুলো আছে ইকুয়েশনগুলো সমান। তাহলে কি আমি বলতে পারি যে ফ্রম 1 and 2 40 plus half into 0.5 into t square equal to 70 plus half into 0.4 t square। আশা করি আমরা এতটুকু জিনিস বলতে পারি, রাইট? আচ্ছা, তাই যদি আমরা বলতে পারি, এবার একটু সাইড চেঞ্জ করি। ঠিক আছে, সাইড চেঞ্জ করে ভ্যালুটা দেখার ট্রাই করি যে কত আসে। এখানে থাকবে কত, হাফ ইন্টু 0.5, আচ্ছা পেজ চেঞ্জ করি, এখানে লিখতে পারি আমরা হাফ ইন্টু 0.5 into t square is equal to minus half into 0.4 into t square is equal to 70 minus 40, রাইট? আগের পেজটা দেখে আসি, দেখো এই ইকুয়েশনটাকে জাস্ট আমি সাইড চেঞ্জ করে লিখে ফেলছি। তাই যদি হয়
এখন পরবর্তী লাইনে আমরা লিখতে পারি হাফটাকে কমন নেই, হাফ যদি কমন নেই 0.5 মাইনাস 0.4 ইন্টু টি স্কোয়ার ইজ ইকুয়াল টু 3t। সো এখান থেকে আমরা একটা একটা করে টি কাটতে পারি, রাইট? তাই যদি কাটি এখান থেকে আমরা লিখতে পারি যে 0.1 ইন্টু টি ইজ ইকুয়াল টু 6। কীভাবে? হাফটাকে এই 3 দিয়ে আমরা হচ্ছে ক্রস গুণ করতেছি। তাই যদি হয় তাহলে টি এর ভ্যালু কত হবে? 60 সেকেন্ডস। এই হচ্ছে আমাদের আনসার। সো হোপফুলি বুঝতে পারছো যে এই ম্যাথটা আমরা কিভাবে এক্সিকিউট করছি। ফার্স্ট আমাদের স্টেপস কি ছিল, প্রবলেমটা আমরা পড়লাম, পড়ার পরে এই প্রবলেমটা আমরা ভিজুয়ালাইজ করতেছি, ফর্মুলা ক্যালকুলেট করতেছি যে কোন ফর্মুলা আমাদের আনতে হবে, ফর্মুলাতে ইকুয়েশন ফর্মুলার মধ্যে হচ্ছে আমরা ভ্যালুগুলো ইনপুট করতেছি, ইনপুট করার পরে আমরা সিম্পল ক্যালকুলেশন দিয়ে আমরা ভ্যালু বের করতেছি। সো আশা করি এই পার্টটা তোমরা বুঝতে পারছো বা এই প্রবলেমটা সলভিংটা তোমরা বুঝতে পারছো। পরবর্তী প্রবলেমে চলে যাই। ওকে, পরবর্তী প্রবলেমে কি বলতেছে, স্থির অবস্থান থেকে একটা ট্রেন 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে চলার সময় 125 মিটার দূরে অবস্থিত একটি পোস্টকে কত বেগে অতিক্রম করবে। আচ্ছা, আবার আমাদের কাজ কি হবে ভাইয়া? প্রবলেম ভিজুয়ালাইজ করা। আচ্ছা, কি বলতেছে, একটা ট্রেন 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে চলতেছে স্থির অবস্থান থেকে। ধরে নিলাম এই হচ্ছে আমার সেই ট্রেন। যেহেতু বলছে স্থির অবস্থান থেকে যাচ্ছে তাহলে আদিবেগ কত? 0। ত্বরণের ভ্যালু কত? 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, রাইট? এখান থেকে তার 125 মিটার দূরত্বে মিটার দূরত্বে একটা পোস্ট আছে। ধরে নিলাম এই হচ্ছে একটা পোস্ট, ঠিক আছে? এই পোস্টটাকে সে কত বেগে অতিক্রম করবে। আচ্ছা, আগে আমাদের দেখতে হবে কি কি ইনফরমেশন দেওয়া আছে। ভাই, ইউ এর ভ্যালু দেওয়া আছে, এর ভ্যালু দেওয়া আছে, এস এর ভ্যালু দেওয়া আছে। আচ্ছা, আমার কাছে কি জানতে চাই ভাইয়া? বেগ, শেষ বেগ বলা যায় যে 125 মিটার দূরত্ব অতিক্রম করার পরে তার শেষ বেগ কত হবে, এই জিনিসটা জানতে চাই। ফর্মুলার কথা চিন্তা করি, এই 4টা ভ্যারিয়েবল দিয়ে বা 4টা প্যারামিটার দিয়ে কোন কোন ফর্মুলা আছে। সো যেহেতু এখানে টাইমের কথা বলা নাই, সো আমরা 2 নাম্বার সূত্রটা ইউজ করতে পারবো না। ইউজেবল সূত্র কোনটা? চতুর্থ সূত্রটা। তাহলে আমি বলতে পারি যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এই ফর্মুলাটা হচ্ছে আমার ইউজ হবে এই ম্যাথটা সলভ করার জন্য। তা চিন্তা করো, ভি এর ভ্যালু ভাই আমাদেরকে বের করতে হবে, ইউ 0, রাইট? তাহলে আমরা ডিরেক্ট বসাই দিলাম 0। 2 ইন্টু এর ভ্যালু কত ভাই? 10। এস এর ভ্যালু কত? 125। যদি ক্যালকুলেট করি 20 ইন্টু 125, ভি এর ভ্যালু দাঁড়াবে √of 20 ইন্টু 125 মিটার পার সেকেন্ড। সো আশা করি বুঝতে পারছো ঘটনা কি ঘটতেছে। ইনিশিয়ালি আবারও সে আগের প্রশ্নের মতো আমরা প্রবলেম স্টেটমেন্টটা পড়লাম, ঘটনা ভিজুয়ালাইজ করলাম, কোন সূত্র ব্যবহার করব সেটা ফাইন্ড আউট করলাম, দেন আমরা জাস্ট যে মানগুলো আছে মানগুলো সূত্রের মধ্যে বসাই দিয়ে আমাদের অ্যান্সার বের করে নিয়ে চলে আসছি। ক্লিয়ার? চলো আরেকটা প্রবলেম সলভ করি। আরেকটা প্রবলেম সলভ করে হোপফুলি তোমাদের এই কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, লাস্ট প্রবলেম কি বলতেছে, 54 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটি গাড়ির চালক 46 মিটার দূরে একজন পথচারীকে দেখতে পেলেন এবং সাথে সাথে ব্রেক চাপলেন। এতে গাড়িটি পথচারীর 1 মিটার সামনে এসে থেমে গেল। গাড়িটির ত্বরণ এবং ব্রেক চাপার পর গাড়ি থামতে কত সময় লেগেছিল নির্ণয় করো। আচ্ছা,
আবারও সেই আগের ঘটনা, আমাদেরকে ঘটনা ভিজুয়ালাইজ করতে হবে। চিন্তা করে দেখো, ধরে নিলাম এই হচ্ছে সেই গাড়ি, রাইট? সে পথচারীকে কতটুকু দূরত্ব দেখছে? 46 মিটার, রাইট? 46 মিটার দূরত্বে দেখার পরে সে সাথে সাথে ব্রেক চাপলো। ব্রেক চাপার পরে সে কতটুকু দূরত্বে দাঁড়ায় পড়লো? পথচারীর থেকে 1 মিটার দূরত্বে সে দাঁড়াইছে, রাইট? তাহলে ব্রেক চাপার পর তার অতিক্রান্ত দূরত্ব কত? খুব সিম্পলি বলতে পারি 45 মিটার, রাইট? আচ্ছা, তাহলে এখন আমি বুঝতেছি, তাহলে এই গাড়িটা ব্রেক চাপার পরে 54 কিলোমিটার পার আওয়ার আদি বেগ বা ইনিশিয়াল ভেলোসিটি নিয়ে ব্রেক চাপার পরে সে 45 মিটার অতিক্রম করে, যতক্ষণ না পর্যন্ত তার শেষ বেগ 0 হয়ে যায়, কারেক্ট? আচ্ছা, এই 45 মিটার অতিক্রম করার পরে তার শেষ বেগ কত হবে? 0। এইখানে তার আদি বেগ কত ছিল? 54 কিলোমিটার পার আওয়ার, রাইট? ইনফরমেশনগুলো একটু নোট করে ফেলি। আদি বেগ 54 কিলোমিটার পার আওয়ার। এখন কথা হচ্ছে, এটা কি আমার কোনো প্রকারের এসআই ইউনিট? না। এসআই ইউনিট যেহেতু না, তাহলে আমাকে কি করতে হবে? এটাকে এসআই ইউনিটে কনভার্ট করে নিতে হবে। 54 ইন্টু 1000 ডিভাইডেড বাই 3600, ভ্যালু যা আসবে তাই হচ্ছে কি আমার আদি বেগ, মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড মানে কি? আমার সেই এসআই ইউনিটে বেগ। ক্লিয়ার? আচ্ছা, অতিক্রান্ত দূরত্ব কত? 45 মিটার, রাইট? আচ্ছা, কোয়েশ্চেনে কি জানতে চাচ্ছে আমার কাছে? ত্বরণ। ত্বরণ জানতে চায় আমার কাছে, রাইট? এর ভ্যালু কত জানতে চায়? শেষ বেগ কত হবে? অ্যাজ গাড়ি থেমে যাচ্ছে, খুব স্বাভাবিক, শেষ বেগের ভ্যালু হবে 0। তাহলে চিন্তা করে দেখো, আদি বেগ জানি, শেষ বেগ জানি, আমার সরণ জানি, কি জানি না? ত্বরণ। সময়ের ব্যাপারে এখন পর্যন্ত কোশ্চেনের কিছু বলা হয়নি, উদ্দীপকে কিছু বলা হয়নি, তো সময় আমার কাছে জানতে চায়। তো আমি যদি ত্বরণ জানতে চাই, এখান থেকে কোন ফর্মুলা ইউজ করতে হবে? v স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, রাইট? ভি স্কোয়ারের ভ্যালু কত? 0। ইউ এর ভ্যালু কত? 54 1000 ডিভাইডেড বাই 3600 হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এর ভ্যালু ভাই কত আমাকে বের করতে হবে, ইন্টু এস এর ভ্যালু কত? 45। এবার যদি এর ভ্যালু বের করতে চাই, মাইনাস 2 ইন্টু 45। খেয়াল করে দেখবা এর ভ্যালু কিসে আসতেছে ভাইয়া? নেগেটিভ, রাইট? সো নেগেটিভে আসা মানে কি? এটা আসলে কোনো ত্বরণ না, এটা দিয়ে কি বোঝাচ্ছে? মন্দন। বোঝা গেল? মন্দন কি জিনিস? ত্বরণ কি ছিল? বেগ বৃদ্ধির হার হচ্ছে আমার ত্বরণ, বেগ হ্রাসের হার হচ্ছে আমার জন্য মন্দন। অ্যাজ বেগ এখানে হ্রাস পায়, এই জন্য এর ভ্যালু সবসময় নেগেটিভে চলে আসে। আশা করি বোঝাতে পারছি। এরপর সেকেন্ড স্টেপে আমাদেরকে কি বের করতে হবে? টাইম, রাইট? টাইম কিভাবে বের করতে পারি? খুব সিম্পল, যদি এই ফর্মুলা ইউজ করি, v ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, কারণ এই ফর্মুলা থেকে, এই জায়গাটা থেকে আমার এর একটা ভ্যালু চলে আসবে। এই এর ভ্যালুটা যদি এই ইকুয়েশনে আমরা পুট করি, 0 ইজ ইকুয়াল টু ইউ, এখানে ডিরেক্টলি এর ভ্যালু চলে টি, তাহলে টি এর ভ্যালু কি হবে? ইউ বাই এ। আমরা যদি ইউ এর ভ্যালু এখানে ডিরেক্টলি বসাই দিই এবং এর ভ্যালু এখানে যা পাবো এই ইকুয়েশন থেকে, সেই ভ্যালুটা এনে যদি এখানে বসাই, খুব সিম্পলি আমরা টাইম পেয়ে যাব। সো আশা করি বুঝতে পারছো যে কিভাবে ধাপে ধাপে আমাদেরকে একটা প্রবলেমকে অ্যাপ্রোচ করতে হয়। বোঝাতে পারছি? সো আই হোপ ক্লিয়ার তোমাদের প্রবলেমগুলো সলভ করার।
পরবর্তী ভিডিওগুলোতে আসলে আমরা টাইপ ওয়াইজ কিছু প্রবলেম সলভ করার চেষ্টা করব, যে টাইপের বাইরে আসলে কখনো তোমাদের এই চ্যাপ্টার থেকে কোনো কোয়েশ্চেন হয় না। সো যাতে করে তোমাদের এই চ্যাপ্টারের প্রবলেমগুলো যতই হার্ড হোক না কেন, তোমাদের যাতে একটা মিনিমাম আইডিয়া থাকে যে কোন টাইপের প্রবলেমকে কিভাবে অ্যাপ্রোচ করলে মোটামুটি একটা সলিউশনের কাছাকাছি আগানো যায়। বোঝা গেছে? সো টিল দেন আশা করি তোমরা তোমাদের রিভিশন প্রসেস অ্যান্ড পড়াশোনা জারি রাখবা, অ্যান্ড তোমাদের রিভিশনটা যাতে কম্প্যাক্ট হয় সে দোয়া করতেছি। সো আসসালামু আলাইকুম।